হাইড্রোসেফালাস ও মাইক্রোসেফালোপ্যাথি এটা কি জিনিস? হ্যাঁ, হাইড্রোসেফালাস অথবা মাইক্রোসেফালাস। হাইড্রোসেফালাস হলো মস্তিষ্কের এই যে একটা ভেন্ট্রিকল বা কুঠুরিতে অতিরিক্ত সেরিব্রো স্পাইনাল যে ফ্লুইডটা এটা যদি জমা হয়, আমাদের যে এই যে মস্তিষ্কটা এই যে ক্রেনিয়াম বোন, এই বোনের মাঝখানে এবং মস্তিষ্ক আমাদের ব্রেনের এবং এই ক্রেনিয়াম বোনের মাঝখানে একটা জায়গা থাকে। এটা কিন্তু এখানে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে। এই ফ্লুইডটার মধ্যেই কিন্তু আমাদের মস্তিষ্কটা বেসে থাকে। এই জন্য আমাদের এই ক্রেনিয়াম বোনটা আল্লাহ দিয়েছেন যেন মস্তিষ্কটাকে রক্ষা করা যায়, প্রোটেক্ট করা যায়। এত শক্তিশালী একটা শক্ত একটা ক্রেনিয়াম বোন দিয়েছেন। জমা হয়ে মস্তিষ্কের কি হয়, যখন ফ্লুইডটা অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন কি হয়, সেটা অতিরিক্তভাবে অস্বাভাবিক আকারে এনলার্জ হয়ে যায়, বড় হয়ে যায়। সেটাকে বলা হয় আপনার মস্তিষ্কের হাইড্রোসেফালোপ্যাথি। সাধারণত মাথার আকার অস্বাভাবিকভাবে বড় হয়ে যাওয়াতে এটা মাইক্রোসেফালোপ্যাথি, ম্যাক্রোসেফালোপ্যাথি হয়। হ্যাঁ, এবং এই যে ফন্টানেল বা মাথার যে নরম স্থান সেটা বদ্ধ হতে দেরি হয়ে যায়। এই যে জায়গাটা, এই জায়গাটা দেরি হয়ে যায়। মাথায় চাপ বৃদ্ধির লক্ষণ যেমন তার মধ্যে দেখা গেছে যে মাথাটা ভারী হওয়ার কারণে তার মধ্যে সবসময় বমি বমি ভাব, ঘুম ঘুম ভাব এবং খিটখিটে মেজাজ, ঘাড়টা ধরে রাখতে না পারা, এবং এর ফলে শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে। যেমন তার হাতে শক্তি কম আসতে পারে, পায়ে শক্তি কম আসতে পারে, ঠিকভাবে হাঁটতে না পারে, মুখ দিয়ে লালা পড়তে পারে। এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে শিশুর মধ্যে। আর ঠিক তার অপোজিটই মাইক্রোসেফালোপ্যাথি, যেটা হলো মস্তিষ্ক বা এই যে খুলির বিকাশ অত্যন্ত কমে যাওয়ার ফলে শিশুর মাথার যে আকারটা থাকে বয়স অনুযায়ী এবং তার যে লিঙ্গ অনুযায়ী, যেমন ছেলে বা মেয়ে, সে অনুযায়ী স্বাভাবিকের তুলনায় ছোট হয়ে যায়। একে ছোট মাথাও কিন্তু অনেক সময় বলা হয়। ছোট মাথা হওয়ার পাশাপাশি তার যে এই যে ফ্রন্টাল যে এরিয়াটা আছে বা যা সিউচার, যে তার মাথার খুলির যে জোড়াটা, হ্যাঁ, সিউচার, এটা খুব তাড়াতাড়ি বদ্ধ হয়ে যায় এবং মাথার চাপ বৃদ্ধির লক্ষণ দেখা যায় না। এবং ধারণা করা হয়ে থাকে যে এই যে হাইড্রোসেফালাস বড় মাথা বা মাইক্রোসেফালোপ্যাথি ছোট মাথা, দুটি সম্পূর্ণ ভিন্ন এবং পরস্পর বিরোধী অবস্থা। হ্যাঁ, এটা কিন্তু সাম্প্রতিক একটা গবেষণায় দেখা গেছে কিছু ক্ষেত্রে, বিশেষ করে জিকা ভাইরাস, হ্যাঁ, বা এই ধরনের বিভিন্ন ধরনের সংক্রমণের ফলে এই দুটি অবস্থা একসঙ্গে দেখা দিতে পারে, যাকে মাইক্রোসেফালিক হাইড্রোসেফালাস বলা হয়ে থাকে। মাইক্রোসেফালিক হাইড্রোসেফালাস বলা হয়ে থাকে। তখন জন্মের সময় মাথা ছোট থাকলেও পরবর্তীতে মাথাটা আস্তে আস্তে ভেন্ট্রিকল বড় হয়ে হাইড্রোসেফালোপ্যাথি হয়ে যায়। মাথাটা ছোট হয়ে জন্মগ্রহণ করে আস্তে আস্তে বড় হয়ে যায়। এরকমও কিন্তু সমস্যা হতে পারে আপনার শিশুর। যেটা করবেন আপনার শিশুর এই ধরনের জিনিসগুলোর জন্য প্রথমে যেটা করতে হবে যে আপনি একজন চাইল্ড নিউরোলজিস্ট দেখাবেন এবং পরীক্ষা করে নিবেন যে তার সমস্যাটা আসলে কোথায়। তারপরে একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন তার শারীরিক সমস্যাগুলোর জন্য। যেমন সে যদি হাতে শক্তি কম পায় তাহলে তাকে অবশ্যই হাতের থেরাপিটা দিতে হবে। পায়ে শক্তি যদি কম পায়, হাঁটতে না পারে, তাহলে পাটাকে শক্তিশালী করার জন্য পায়ের থেরাপি দিতে হবে। মুখে যদি মুখ দিয়ে লালা পড়ে, খাবার খেতে না পারে, তাহলে তাকে মুখে মাসাজ দিতে হবে। মুখটাকে শক্তিশালী করতে হবে যেন সে খাবারটা খেতে পারে। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা কিন্তু আপনাকে অনুধাবন করার করতে হবে। এবং এই জিনিসগুলা বিভিন্ন ধরনের থেরাপির মাধ্যমে আমরা করে থাকি। ঘাড় শক্ত করার থেরাপি আছে, বিভিন্ন এক্সারসাইজ আছে, যেমন জিম বল ইউজ করতে পারেন আপনি, বিভিন্ন ধরনের ম্যানুয়াল থেরাপি ইউজ করতে পারেন। এবং অবশ্যই আপনার নিকটস্থ একজন অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হয়ে এবং এই থেরাপি টেকনিকগুলো আপনি শিখে নিবেন যে আপনার শিশুকে কি অবস্থায় আছে এবং কি ধরনের থেরাপি আপনার শিশুর জন্য সবচেয়ে উপযুক্ত, এবং সেই অনুযায়ী কিন্তু আপনার শিশুটিকে আপনার কাজগুলো শিখে বাসায় শিশুটিকে কাজ করতে হবে এবং থেরাপিস্টের তত্ত্বাবধানে রাখতে হবে। দেখবেন এনসেফালোপ্যাথি, হাইড্রোসেফালাস বা মাইক্রোসেফালোপ্যাথি, এগুলা কিন্তু একটা লং টার্ম একটা চিকিৎসা। ধৈর্য ধরে রেগুলার থেরাপি সেন্টারে নিয়ে এসে থেরাপি দেওয়াটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, কারণ থেরাপিটা অনেক ক্ষেত্রে এটা কস্ট ইফেক্টিভও না। এটা কি হয়, খুবই এক্সপেন্সিভ হয়ে যায়, কস্ট ইফেক্টিভ না। এবং অনেক সময় এই থেরাপি সার্ভিসগুলো যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবল না সব জায়গায়, সেক্ষেত্রে সবচেয়ে ভালো একটা পদ্ধতি হলো প্যারেন্টস ট্রেনিং। আসুন, হাতে কলমে আপনার শিশুটাকে আমরা দেখি, দেখার পরে হাতে কলমে আপনি প্রশিক্ষণ নেন আমাদের থেরাপিস্টগণের কাছ থেকে। একজন মা হিসাবে, বাবা হিসাবে সেই অনুযায়ী বাসায় কাজ করুন এবং রেগুলার ফলো আপে এসে আবার নতুন নতুন কাজ শিখে গিয়ে বাসায় কাজ করুন। এভাবে যদি বাসা এবং থেরাপি সেন্টার একই ছাতার নিচে সুন্দরভাবে কাজ করেন, আপনি যদি অকুপেশন থেরাপিস্টের কাছ থেকে থেরাপি নেন, ফিজিওথেরাপিস্টের কাছ থেকে ফিজিওথেরাপি নেন, স্পিচ থেরাপিস্টের কাছ থেকে স্পিচ থেরাপি নেন, আপনার সাইকোলজিস্টের কাছ থেকে যদি আপনার সাইকোলজিক্যাল সার্ভিসটা নেন, আপনি যদি স্পেশাল নিড এডুকেটরের কাছ থেকে তাকে কিভাবে লেখাপড়া শেখাতে হবে সেটা যদি শিখেন, কোনটা সবচেয়ে ভালো সেটা বিচার করার দায়িত্ব আপনাদের।
সে অনুযায়ী সেবাগুলো নিয়ে বাসায় কাজ করুন। দেখবেন আপনার শিশু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে। কখনোই দিশেহারা হবেন না, কখনোই হাল ছেড়ে দিবেন না। তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর উপরে এবং সবসময় সেজদায় গিয়ে আল্লাহকে বলতে হবে। এবং এমন কিছু নাই, দান সদকা করবেন এমন কিছু নাই সেটা পৃথিবীতে সম্ভব না। এরকম অহরহ উদাহরণ মিরাকল এই পৃথিবীতে আছে। দয়া করে ধীর থাকবেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকবেন এবং শিশুটার জন্য সর্বোত্তম চেষ্টা করবেন। সঠিক সেবাটা নেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।